৭,১৫০। আচ্ছা, এটা কিন্তু স্রেফ কোনো সাধারণ সংখ্যা নয়। আজ ভারতের ব্যাংকিং সেক্টরে ঠিক এতগুলো শূন্য পদই ওপেন হয়েছে। হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই সারা দেশ জুড়ে এই বিপুল সংখ্যক পদের জন্যই একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোঝাই যাচ্ছে এই বিশাল সুযোগ অনেকেরই কেরিয়ারের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে। তো চলুন আর দেরি না করে মূল বিষয়ে ঢোকা যাক। আজ সদ্য প্রকাশিত এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২৬-এর এই অফিসিয়াল নোটিফিকেশনটা একদম খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখা হবে। এই পুরো এক্সপ্লেনারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এই বিশাল সুযোগের কোনো ছোটখাটো বা ইম্পর্টেন্ট দিকও বাদ না পড়ে। আজকের আলোচনায় আমাদের মূল ফোকাস থাকবে এই ৫টি বিষয়ের উপর। প্রথমত, এই অ্যাপ্রেন্টিস পদের ধরনটা ঠিক কেমন, এরপর যোগ্যতা আর গুরুত্বপূর্ণ তারিখগুলো, তারপর পরীক্ষার কাঠামোর ব্লুপ্রিন্ট, প্রস্তুতির সেরা কৌশল আর সবশেষে আবেদন প্রক্রিয়া। শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, অ্যাপ্রেন্টিস পদের ধরন। এই ব্যাংকিং সুযোগটা আসলে ঠিক কি সেটা সবার আগে ক্লিয়ার করাটা খুব জরুরি। অনেকেরই হয়তো মনে হতে পারে যে বাহ, এটা তো একটা দারুণ স্থায়ী চাকরি, কিন্তু একটু থামুন, এখানেই আসল টুইস্ট। বাস্তবে এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব নয়। এটা মূলত একটা খুব সুশৃঙ্খল ১ বছর মেয়াদী শিক্ষানবিশ বা ট্রেনিং প্রোগ্রাম। ১ বছর পর এসবিআই কিন্তু স্থায়ীভাবে নিয়োগ দিতে বাধ্য নয়। তবে হ্যাঁ, এই ১ বছরের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য যে কতটা বিশাল একটা সম্পদ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। একবার ভাবুন তো, ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো জায়গায় কাজ শেখার সুযোগ, সেখানকার একদম অভিজ্ঞ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে ব্যাংকিং অপারেশন আর কাস্টমার সার্ভিসের বাস্তব জ্ঞান অর্জন করাটা কতটা মর্যাদাপূর্ণ হতে পারে। এই ব্যবহারিক শিক্ষা কিন্তু যে কোনো প্রফেশনাল ক্যারিয়ারের ভিত্তিকে দারুণভাবে মজবুত করে দেয়। এবার আসি আর্থিক দিকটায়। এই ১ বছরের নিবিড় ট্রেনিং চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতি মাসে ১৫,০০০ টাকার একটা ফিক্সড স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে। সাধারণত এই সময়ে অন্য কোনো এক্সট্রা বেনিফিট দেওয়া হয় না, তবে এই নির্দিষ্ট স্টাইপেন্ডটা অন্তত নিশ্চিন্তে কাজ শেখার জন্য বেশ ভালো একটা সাপোর্ট। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় বিভাগে, যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তারিখ, মানে কারা এই সুযোগটা পাবেন আর কবে নাগাদ আবেদন করতে হবে। যোগ্যতার মূল নিয়মগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমত, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক হতেই হবে। দ্বিতীয়ত, বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে, মানে জন্ম তারিখ ২রা এপ্রিল ১৯৯৮ থেকে ১লা এপ্রিল ২০০৬-এর মধ্যে হওয়া চাই। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় যথারীতি ছাড় থাকছে। আর সবশেষে, যে রাজ্যের জন্য আবেদন করা হচ্ছে সেই রাজ্যের স্থানীয় ভাষায় একদম সাবলীল হওয়াটা কিন্তু মাস্ট। এই টাইমলাইনটা কিন্তু রীতিমতো একটা অ্যালার্ম বেল। পুরো প্রসেসটা খুব ফাস্ট এগোচ্ছে। ১৯শে মে থেকে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আর এটা চলবে ঠিক ৮ই জুন ২০২৬ পর্যন্ত। কোনোভাবেই কিন্তু এই ডেডলাইন মিস করা যাবে না। আর অনলাইন পরীক্ষাটা সম্ভাব্য জুলাই মাসেই হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাই হাতের সময় একদমই কম, প্রস্তুতি আর আবেদন দুটোই খুব দ্রুত শেষ করতে হবে। ওকে, এবার তৃতীয় বিভাগ, পরীক্ষার কাঠামোর ব্লুপ্রিন্ট। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল অনলাইন লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট বিভাজন। চলুন দেখে নিই। মোট ১০০টা প্রশ্ন আর ঠিক ৬০ মিনিট সময়। এটাকে খুব সুন্দরভাবে ৪ ভাগে ভাগ করা হয়েছে: জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং ও কম্পিউটার অ্যাপটিটিউড। প্রত্যেকটা বিভাগে থাকবে ২৫টা করে প্রশ্ন আর নম্বরও ২৫, আর প্রতিটি সেকশনের জন্য সময় বরাদ্দ করা হয়েছে ঠিক ১৫ মিনিট। এখানে দেখতেই পাচ্ছেন, পরীক্ষায় প্রতিটা বিষয়ের গুরুত্ব কিন্তু একদম সমান, ২৫% করে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো, যে কোনো একটা বিষয় খুব ভালো আর অন্যটায় কাঁচা হলে কিন্তু চলবে না। ব্যালেন্স করে সবকটা বিষয়ে সমান জোর দিয়ে একটা সলিড স্ট্র্যাটেজি বানানো এখানে চূড়ান্তভাবে দরকার। এবার আসি এই পরীক্ষার আসল ভিলেন বা কৌশলগত বাধাগুলোর কথায়। প্রথম বাধা হল নেগেটিভ মার্কিং। একটা ভুল উত্তর দিলেন তো প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা গেল, মানে আন্দাজে ঢিল মারার কোনো সুযোগই নেই এখানে।
আর দ্বিতীয়টা হলো সেই মারাত্মক 15 মিনিটের সেকশনাল টাইমিং। একটা সেকশনের জন্য 15 মিনিটের বেশি 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। তাই স্পিড আর অ্যাকুরেসি দুটোই খুব জরুরি। অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু একটা কথা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে, স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ করতে না পারলে কোনোভাবেই এই নিয়োগ পাওয়া যাবে না। তবে হ্যাঁ, দশম বা দ্বাদশ শ্রেণীতে যদি ওই নির্দিষ্ট রাজ্যের ভাষাটি পড়া থাকে আর তার মার্কশিট দেখানো যায়, তাহলে এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা আর আলাদা করে দিতে হবে না। চলে আসছি চতুর্থ বিভাগে, প্রস্তুতির কৌশল ও সহায়ক উপাদান। এই কঠিন ব্লুপ্রিন্টকে জয় করতে গেলে বেশ কিছু কার্যকরী বই আর দৈনন্দিন অভ্যাস গড়ে তোলা খুব দরকার। প্রস্তুতির জন্য বাজারে কিছু বইয়ের ওপর চোখ বুঝে ভরসা করা যায়। ম্যাথ বা কোয়ান্ট আর রিজনিংয়ের বেসিক ক্লিয়ার করতে আর.এস. আগারওয়ালের বই একদম বেস্ট। অঙ্কের সময় বাঁচাতে টাইরার শর্টকাট টেকনিকগুলো ম্যাজিকের মতো কাজ করে। ইংরেজির জন্য এস.পি. বাগশি আর স্ট্যাটিক জিকের জন্য লুসেন্টের বইটা ফলো করলে বেস অনেকটাই স্ট্রং হয়ে যাবে। এবার একটা বাস্তবসম্মত রুটিনের কথা বলি। প্রতিদিন অন্তত 4 থেকে 6 ঘন্টা একদম ফোকাসড পড়াশোনা করা চাই। কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংরেজি স্কিল বাড়াতে রোজ দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হল স্টপওয়াচ ধরে রেগুলার মক টেস্ট দেওয়া আর নিজের ভুলগুলো ধরে ধরে অ্যানালাইজ করা। ওই যে সেকশনাল টাইমিংয়ের কথা বললাম না, ওটাকে হারানোর এটাই একমাত্র অব্যর্থ উপায়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পঞ্চম বিভাগ, আবেদন প্রক্রিয়া। এতক্ষণে প্রস্তুতির পর কিভাবে নির্ভুলভাবে ফর্ম জমা দিতে হবে সেটাই এবার দেখে নেওয়া যাক। খেয়াল রাখতে হবে, এসবিআইয়ের নিজস্ব কেরিয়ার পেজে যাওয়ার আগে সরকারি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম বা ন্যাপস পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এটা একটা বাধ্যতামূলক ধাপ। এই স্টেপটা কোনোভাবে স্কিপ করে গেলে পুরো অ্যাপ্লিকেশনটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ফিজের ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য ফর্ম ফিল আপের ফি হল 300 টাকা। অন্যদিকে এসসি, এসটি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ক্যান্ডিডেটদের জন্য কোনো ফি লাগছে না। তবে এই ফি কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ একবার জমা পড়ে গেলে কোনোভাবে আর ফেরত পাওয়া যাবে না। ফর্ম ফিল আপের সময় একটা ডিজিটাল চেকলিস্ট মাথায় রাখা মাস্ট। প্রথমত, শুধুমাত্র একটাই রাজ্যের জন্য আবেদন করা যাবে। আর টেকনিক্যাল কারণে যাতে ফর্ম রিজেক্ট না হয়, তাই নির্দিষ্ট পিক্সেল সাইজ একদম কড়াকড়িভাবে মানতে হবে। মানে ছবির জন্য 200x230 পিক্সেল এবং স্বাক্ষরের জন্য 140x60 পিক্সেল। এর সাথে নোটিফিকেশনে দেওয়া নির্দিষ্ট টেক্সট অনুযায়ী একটা হাতে লেখা ডিক্লারেশন বা ঘোষণাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। তো আজকের এই পুরো আলোচনা থেকে আসল পয়েন্টটা কি দাঁড়ালো? এটা শুধু একটা 1 বছরের গতানুগতিক প্রোগ্রাম নয়, বরং ব্যাংকিং ইন্ডাস্ট্রির সেরা পেশাদারদের কাছ থেকে হাতে কলমে কাজ শেখার একটা দুর্দান্ত সুযোগ। এই মূল্যবান অভিজ্ঞতা ভবিষ্যতের যে কোনো বড় রিক্রুটমেন্ট ড্রাইভে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত বিপুল পরিমাণ, মানে ৭,১৫০ জনের একটা নিয়োগ, এটা কি স্রেফ একটা ট্রেনিং প্রোগ্রাম, নাকি এটা ভারতের তরুণ গ্র্যাজুয়েটদের ব্যাংকিং ক্যারিয়ারে আরও বড় কোনো বিপ্লবের একটা পূর্বাভাস মাত্র? এই মেগা রিক্রুটমেন্ট ভবিষ্যতে ফাইন্যান্স সেক্টরের পুরো ছবিটাই বদলে দেবে কিনা, সেটা কিন্তু সত্যি ভাববার বিষয়। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। এই দারুণ সুযোগটার জন্য সঠিক প্রস্তুতি আর একাগ্রতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।